বিরাট বড় ষড়যন্ত্র তো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে লন্ডনের রাস্তায় অপমান করবে, স্লোগান দিয়ে অপমান করবে, কিন্তু করতে পারবে কি? না, পারবে না। কে ঠেকায় দিবে জানেন? বিএনপি ঠেকায় দিবে। দেখেন, বিএনপি তাদেরকে ঠেকায় দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে আওয়ামী লীগকে লন্ডনে। আর ওই যে লন্ডনই দেখা করতে চাচ্ছে, যে লন্ডনই বাংলাদেশের নাগরিক না, কিন্তু তার সাথে দেখা হবে কি? সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হবে 13ই জুন শুক্রবার সকাল 10টা লন্ডনের যেই হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকবেন সেই হোটেলে গিয়ে তারেক রহমান সাহেব সৌজন্য সাক্ষাৎটি করবেন। দর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে চলে গেছেন। আজকে সন্ধ্যার পরে তিনি ফ্লাই করেছেন, এমনটা গণমাধ্যম নিশ্চিত করেছে। তার ফ্লাই করা নিয়েও নানা রকমের রহস্যের সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলা বলছে যে আজকে দুপুর পর্যন্ত তার সফর সঙ্গীরা নিশ্চিত হতে পারেননি যে ফ্লাইট কয়টায় উড়াল দেবে। আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার অনুরোধ থাকলো, যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন। লন্ডনের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অবশেষে রওনা হয়েছেন এবং ইতিমধ্যেই একটা না দুইটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। একটা হলো লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে কিনা। আপনারা সকলে জানেন তারেক রহমান বা বিএনপির নেতাকর্মীরা সবাই জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা অনেক পিছিয়ে দিয়েছে, তারা কোনোভাবে সেটা মানছে না। সবাই বলাবলি করছে, বলাবলি না, এটাই হচ্ছে, সবাই বলতেছে যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান বা বিএনপির একটা তুমুল দ্বন্দ্ব চলছে। এই মতো অবস্থায় তাদের সাথে সাক্ষাৎ হবে ঠিক সেই লন্ডনে। আর একটা সংবাদ, সেটা হলো টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ভাগিনী, সেও কিন্তু সাক্ষাৎ করতে চায় ডক্টর ইউনূসের সাথে। তো ডক্টর ইউনূস আসলে সেখানে কেন গিয়েছে, কেন রওনা করলো, সেটা আপনারা সব ভালো করেই জানেন। তো কিছু চমক কিন্তু অবশ্যই আসতে যাচ্ছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতেই তো আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, সেটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার অনুরোধ থাকলো, যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন। আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগ হয়ে আছে, বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার। আমি কারোর পক্ষেই যেতে পারছি না, এই জন্য দুঃখিত। কারোর পক্ষে যাওয়ার সুযোগও নাই। বেশ কিছু কারণ আছে, আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করবো। আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন, দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। প্রথমত ধরেন, আমি নিজে, আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি, তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে। আমি 5 তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান, অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয় তারা 5 বছর, 10 বছর, 20 বছর, যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। আমি নিজেই বলেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা, এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত, দেশের গণতন্ত্র, এই কী বলে সংবিধান, এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা, সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করার সুযোগ ছিল, এবং এটা মানুষ মেনেও নিতে। এখনও অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন। কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি, আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে। এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল, তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন। 5 তারিখের পরে আপনাদের একদম খুব বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে, সেটা নিয়ে যদি বলি, ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন, এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে। 5 তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল, এই গত 15 বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমরা ট্রানজিট বাতিল করেছে। তারা, আমি সহ, আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে। আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি। তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে। তারা সেনা মোতায়েন করেছে, বিমান বাহিনী মোতায়েন করেছে, রাফায়েল মোতায়েন করেছে।
আমরা তার জন্য কতটুকু কী করতে পেরেছি? আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই। আমাদের বন্দর এখনও তারা ব্যবহার করছে, তাদের ট্রান্সশিপমেন্ট আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি। আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি? ফারুকি, তারপর এই আসিফ নজরুল, এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি। সারা বাংলাদেশের আমার মনে হয় 95% মানুষ সবাই চেয়েছে, সবশেষ ছাত্ররাও চেয়েছে। ছাত্ররা যখন আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, মাহফুজ বলেন, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত, সার্জিস, সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্বটা এখন নাই, কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল? এই আসিফ নজরুলকে কেন্দ্র করে। এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে, প্রথমা প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো, বুঝার পরে তারপরে ডক্টর ইউনূসকে বলেছে তারা। আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কী ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে? এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কী চায় সেটা তো না, তিনি যায়ও না, আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসাব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক, যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এটা আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মানে মানব অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না? এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে, এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সব কিছু, সব জায়গায় ব্যর্থ হয়ে? এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল। এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন, সেই সুযোগ আপনার হাতে নাই। কারণ আপনারা এই গেল 10 মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই। জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি, মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন? আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করে, গায়ে লাগে। ভাই, কী কারণে থাকবে জাতীয় সঙ্গীত? আমার বলেন। জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না, জাতীয় সঙ্গীত আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না। এটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময়। বঙ্গভঙ্গ কি? আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে আমরা আলাদা হব, আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা, গরিব মুসলমানরা, আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, প্রতিষ্ঠান হবে, আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য, এগুলো হইতে দেওয়া যাবে না। এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রীকরণ হবে বাংলাদেশের ঢাকায়, এটা তারা হইতে দিতে চায়নি। যে কারণে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পক্ষে সে কি বলে পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো, লিখলো এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে, সুর আনলেন চুরি করে। মিথ্যা কথা, এটা বলেন মিথ্যা কথা কিনা? তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে, এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানায় ফেললেন। এটার বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে নাকি? গায়ে লাগে না? আপনি করেছেন কি? ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন? ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই, তো কি করলেন? কোন জায়গায় কি হয়েছে? আমরা 10 মাসে একটা জায়গায় বলেন। এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে হলো। আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না। এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে, সেটার আউটপুট আসলে কি আমরা জানি না, এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না। চলছে তাদের মতো করে। কোনটার বিচার? একটা জিনিসের দেখেন, আমি আজকে এই গত 10 মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি, আমার যত জায়গায়, আমি সবার নাম বলছি না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন, আরেকজনের ক্ষমতায় বলেন, আরেকজনকে অনুরোধ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে আমার তদবির করতেছে। কেন জানেন? এখনও পর্যন্ত, এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মিলে যে নাটকগুলো সাজাতো, সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয়, আবার স্টে অর্ডার দিয়ে দেয়, জেল গেট থেকে আটক করে। এই ঈদের আগের 1 সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন, এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই? এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই? এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি? আপনার মনে হলো যে এরা আপনার শত্রু, টাচই করলেন। আর ভাই, আমি কে? আমি এই দেশের কি একটা তেলা পোকা? আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের বলে রাখি, এগুলো একসময় জানবেন, আমি সবার নাম নিচ্ছি না, এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা। আমার এই কোরবানির ঈদের মধ্যে একজন বললো, ভাই আমি কয়েকটা গরু দেবো ব্যাপারে। তো ওই ভদ্রলোক, উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান, আমি নামটা বলছি না, আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন। আমার গ্রামে গরিব মানুষ আছে,
কিন্তু তারপরেও তাদের খাওয়ার সুযোগ আছে, তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে? আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে, ওদেরকে আপনার গরুগুলো দেন। দিয়েছি, সেটা পাঠানো হয়েছে, সেটা পেয়েছে, কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি, কাউকে পারি নাই, চেষ্টা করেছি। এটা আমি চেষ্টা করবো কেন? এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক, এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল, তারা আজকে আপনার পাশে থাকতো। আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই। কোথায় হয়েছে আমার বলেন? কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করবো? করেন নাই তো। তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে, আপনারা কিছু করেন না। আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে 5-6 বার বললাম যে আমার মামলাগুলো এই সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখনও নেয়নি। এবং আজকে বললাম না, আজকে বলার পরেও তারপরও নেবে না, এরা কোনো পদক্ষেপ নেবে না। সমস্যা কি? আমার মামলা শেষ হলে আপনারা যা বলবো ভাই আমার উপদেশটা বানান, আপনার মনে হয় সেটা করতাম না তো। কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরান, কোনো কাজ করেন না আমাদেরকে নিয়ে। আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি, আমরা এই দেশের যারা এই 15 বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে। এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায়, এই নির্বাচন প্রতিহত করতে হবে, আমি এটা বলবো কেন? বলবো কিসের জন্য? আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি যদি আমারে নিয়ে ওই যে 2 দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট, এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে 8-10টা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মিছিল, জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে। তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলি করার লাভ নাই তো, আরও করো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সত্য এটা বলবো, সারা দেশে চলছে তো চাঁদাবাজি। এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে আমি কিছু দেখি না, ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? মানুষ আপনারা দেখছে, আপনি কী করছেন সেটা দেখছে। আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে। তো আমি শুধু উনি না, বিএনপির অনেকের নামই এরকম, আমি নামটা বললাম না, অনেকের নামে এরকম অভিযোগ আসে, আমি স্কিপ করি এগুলো। যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা। আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ, তারপরেও সে আওয়ামী লীগ করেনি, বিএনপি করেছে। নারায়ণগঞ্জের একজনকে দেখেন না, এই যে জাকির খান, দেখে এখন মনে হয় বোধহয় অ্যাবনর্মাল চলাফেরা করছে। জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে। এই যে ওর নাম কি শামীম ওসমান আছে না, আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা, তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন, খুব ভদ্রভাবে সুন্দর করে কথা, আপনাদের মতো এরকম বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে, কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই। জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল। আজকে তাকে দেখছেন, ভাই 5 তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো। এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায়, সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু। অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে। এই যে ইয়ের সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি, ওর নাম কি ফারাবি। এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝে যে অ্যাবনর্মাল আচরণ করছে, এমনি হয় নাই তো এগুলি। জীবনের অনিশ্চয়তা, জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না। অর্থাৎ হুট করে বলে ফেলেই হলো না চাঁদাবাজি করে নাকি সেটা বলেন। এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি, নাই মানে হচ্ছে না হচ্ছে তো। তো আপনি বিএনপির খালি দোষ দিয়ে লাভ কি? এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই? আমরা তো চাইছিলাম ভাই, আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেইভাবে যেত কোনো সমস্যা ছিল না। দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে, মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই, যেই জায়গায় মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তার চেয়ে তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে। আপনার এখানে দায়টা নেবে কে? সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টের ঘাড়ে। সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএসের সিটিজেন, উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই, ছিল বাইরে এসে আবার কয়েকদিন খেয়ে নিয়ে তারপর চলে যাবে। দায় তো কেউ নেবেন না, দায় নেওয়ার চিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঈদের নামাজ পড়তে যখন গেলেন সবাই বলতেছিল 5 বছর থাকবেন স্যার, 5 বছরের আগে আপনি যাবেন না। আবার অনেকে বলতেছিল পিছন থেকে যে স্যার দালালদের কথা কানে নিবেন না। হ্যাঁ, দালালদের কথা কানে নিতে না করছে। গত ঈদেও কিন্তু সেম কথাগুলা বলছে। আবার এই কথাগুলা শুনা ওই যে একজন নেত্রী আছে না টক শোতে, খুব এক্সপার্ট, উনি আবার খুব মাইন্ড করছে যে এরা কারা 5 বছর থাকতে বলে। নামাজের পরে হাত মেলানোর সময় চতুর্পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে, আজীবন ডক্টর ইউনূস থাকুক, 5 বছর ডক্টর ইউনূস থাকুক, 7 বছর ডক্টর ইউনূস থাকুক। দেখেন উনি মাইন্ড করে, উনি শুনতে চাইছিলেন যে পিছন থেকে বলবে যে স্যার আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, এটাই শুনতে চাইছিল। 5 বছর থাকবে এই কথা কারা বলবে? তাদের বলার কি অধিকার আছে? এরা জনগণের কোনো অধিকার আছে নাকি এই কথা বলার? ওনারা কি রাজনীতি করে? ওনাদের কোনো রাজনীতি ম্যান্ডেট আছে যে 5 বছর থাকতে বলবে? কত বড় স্পর্ধা, চিন্তা করছেন?
কিন্তু আমার প্রশ্ন হয়েছে, ওই নামাজে কি বিএনপির কেউ ছিল না? বিএনপির মানুষ তো নামাজ পড়তে গেছে, নিশ্চয়ই ঈদগাতে ছিল। ওনারা কেন পিছন থেকে বললো না যে স্যার 5 বছর না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে আপনাকে? কেন বললো না? বললেই তো হইতো, একজন বললেই তো হইতো, 10 জন বাদ দেন, একজন মানুষ যদি চিৎকার করে বলতো সেটাও তো রেকর্ড হইতো। আসলে কি জানেন, বিএনপির অনেকেই চায় উনি 5 বছর থাকুক, বা উনি উনার ইচ্ছা মতো নির্বাচন দিবে, চাপ দিতে চায় না। বিএনপির অনেকেই, অনেকের মধ্যে কারা বেশি জানেন? যাদের পিছনে মামলা ছিল, যারা দৌড়ের উপরে ছিল, যারা ঘরে ঘুমাইতে পারে নাই, মার সাথে দেখা করতে পারে নাই, সন্তানের সাথে দেখা করতে পারে নাই, কোর্ট কাচারিতে দৌড়াইছে যারা। এই যে 60 লক্ষ মামলা ছিল শোনেন না, এর মধ্যে তো 1.5-2 লক্ষ আসামি ছিল। ওদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু চায় ইউনূস স্যার ওনার কাজটা কইরা দেওয়া যাক। হ্যাঁ, ওনারা কিন্তু চাপের মধ্যে নাই। নির্বাচন বলে না, ওনারা লজ্জা পায়। কিন্তু বিএনপির মধ্যে অনেকেই লজ্জা পাচ্ছে। ঈদের পরে আপনারা বুঝতে পারবেন, ঈদ তো চলেই গেছে, এখন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন অনেকেই কিন্তু ইউ টার্ন নিবে। হ্যাঁ, চলে আসবে তো ভাই, চলে আসবে, অন্য দলে চলে যাবে। কারণ এত অশান্তি কেউ পছন্দ করে না। সবচেয়ে বড় অশান্তি এখন কালকে থেকে শুরু হবে, দেখবেন। লন্ডনে যাচ্ছে স্যার আগামীকাল 9 তারিখে, 14 তারিখে ফিরবে। শোনা যাচ্ছে ওইখানে ভীষণ আয়োজন করে ফেলছে সজীব ওয়াজেদ জয়। আমার বিশ্বাস হয় না, তারপরও গুজব চারিদিকে ছড়াইয়া গেছে। ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, সজীব ওয়াজেদ জয় নাকি বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট করছে। লক্ষাধিক মানুষ রাস্তায় দাঁড়াবে আওয়ামী লীগের পক্ষে কালো পতাকা নিয়ে। হয়তো পকেটে ডিমও থাকতে পারে। কালা মুরগির ডিম আইনেন, কালা মুরগির ডিম মারলে না তাড়াতাড়ি চলে যাবে। লাল মুরগির ডিম মাইরেন না, লাল তো বুঝছেন না, জয়ের প্রতীক। কালো মুরগির ডিম মাইরেন যদি মারতে চান। কালো মুরগির ডিম সংগ্রহ করবেন কেমনে? ভারত থেকে সংগ্রহ করতে পারেন, ওইখানে পাবেন না। লন্ডনে কালো মুরগির ডিম জোগাড় করতে পারবেন না, এটা ভারত থেকে আপনারা আমদানি করেন, তাইলে ভালো হবে। ডিম মারবেন, অপমান করবেন, প্রতিশোধ দিয়ে নিবেন। উনি যখন হিথ্রো বিমানবন্দরে নামবে, ওইখান থেকে লাইন ধরবেন একেবারে রাজার বাড়ির দুয়ার পর্যন্ত। রাস্তার মধ্যে দাঁড়ায় কালো পতাকা বাইন্দা ডিম ছুড়া মাইরেন, অপমান কইরা দিয়েন, যা মন চায় তাই গালাগালি কইরা দিয়েন। পুরা প্রতিশোধটা নিয়ে নিয়েন লন্ডনে। লন্ডন তো আপনাকে বাড়ি, আর ইউনূস স্যার হয়েছে ওইখানে ধৈর্যা, তাই না? আর উনি যাইতাছে রাজার দাওয়াতে, রানীর দাওয়াতে যাইতাছে, রাজবাড়ির মেহমান। এটা মাথায় রাখেন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ি করলে বিপদ আছে, বিপদ। ওই যে একবার বলছিল না যে 24 ঘন্টা জার্নি করে আমেরিকা যাওয়ার দরকার নাই তো আমাদের। কিন্তু দেখেন উনার ছেলেই ওই যে লাইনে দাঁড়ায়া, আর 10 জন আম পাবলিক মতো লাইনে দাঁড়ায়া গ্রিন কার্ড নিছে কিছুদিন আগে, লাইনে দাঁড়ায়া আম পাবলিকের মতো। All right, like I said, I'm going to be watching. I like to do... যার নানা এ দেশ স্বাধীন করছে, যার মা 3 বারের প্রধানমন্ত্রী না 4 বারের প্রধানমন্ত্রী, তার ছেলে গ্রিন কার্ডের জন্য লাইনে দাঁড়ায় রয়েছে। বুঝছেন, রাজনীতি তো সেই দিনই শেষ হয়ে গেছে। আর লন্ডনে যায় রাজনীতির কাফনের মধ্যে শেষ প্যারাটা মাইরেন না, এই ভুল করেন না। আর ওরা চাইলেও পারবে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।